এই ক্লাসে আমরা বাংলা অনার্সের দ্বিতীয় সেমিস্টারের C4 এর বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। আজকের আমাদের আলোচ্য বিষয় ধ্বনি পরিবর্তনের ধারা বা সূত্রগুলি নিয়ে। ভাষার বহিরঙ্গগত বিভিন্ন কারণে কিন্তু ধ্বনি পরিবর্তন হয়ে থাকে। ধ্বনি পরিবর্তনের কারণ সম্পর্কে ধারণা হলেই মনে প্রশ্ন আমাদের জাগে যে এই পরিবর্তন কি কোনো রীতি বা সূত্র মেনে চলে? এর উত্তরে কিন্তু বলতে হয় যে হ্যাঁ, এই ধ্বনি পরিবর্তন কতগুলি রীতি বা সূত্র বা ধারা যাই বলি না কেন সেগুলো মেনেই কিন্তু হয়। বহিরঙ্গগত কারণে বিভিন্ন ভাষায় যেসব বহু বিচিত্র ধরনের ধ্বনি পরিবর্তন হয়েছে এবং হয়ে চলেছে, ভাষাবিজ্ঞানীরা তা পর্যবেক্ষণ করে তা থেকে ধ্বনি পরিবর্তনের কতগুলি সূত্র বা ধারা কিন্তু আবিষ্কার করেছেন এবং এই সূত্রগুলিকে তারা প্রধানত 4টি ধারায় বিভক্ত করেছেন। আবার বলছি, প্রধানত 4টি ধারা। সেগুলি হচ্ছে ধ্বনির আগম, দ্বিতীয়ত ধ্বনির লোপ এবং তৃতীয়ত ধ্বনির রূপান্তর এবং সর্বশেষ যে ধারাটি রয়েছে সেটি হচ্ছে ধ্বনির স্থানান্তর ও বিপর্যাস। সুতরাং প্রত্যেক ধারায় ধ্বনি পরিবর্তনের বিভিন্ন সূত্র কিন্তু লক্ষ্য করা যায়। প্রত্যেক ধারায় ধ্বনি পরিবর্তনের কয়েকটি প্রধান যে সূত্র সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রথম যে সূত্রটি বা ধারাটি সেটি হচ্ছে ধ্বনির আগম। ধ্বনির আগম অর্থাৎ নতুন ধ্বনির আগমন, শব্দে নতুন ধ্বনির আগমন। যেমন এই ধ্বনির আগম ব্যাপারটি দুরকমভাবে হতে পারে। একটা হচ্ছে স্বরধ্বনির আগমন, অপরটি হচ্ছে ব্যঞ্জন ধ্বনির আগমন। শব্দের মধ্যে ধ্বনির স্থান 3 রকম। একটা হচ্ছে আদি, মধ্য ও অন্ত। শব্দের মধ্যে যে স্থানে স্বরধ্বনি এসে যুক্ত হয় সেই স্থান অনুসারে স্বরধ্বনির আগমনকে 3 ভাগে ভাগ করা হয় বা ভাগ করা যায়। যেমন আদি স্বরাগম, মধ্য স্বরাগম এবং অন্ত স্বরাগম। এছাড়া উপনিহিতি ও স্বরাগমের মধ্যে কিন্তু পড়ে। সাধারণত আদি স্বরাগম বলতে আমরা কি বুঝি নিয়ে আলোচনা করব। যেটা হচ্ছে আমরা দেখি যে সাধারণত শব্দের আদিতে সংযুক্ত ব্যঞ্জন থাকলে সেই সংযুক্ত ব্যঞ্জনের যে সংযুক্ত ব্যঞ্জনের উচ্চারণ সৌকর্যের জন্য তার আগে একটা স্বরধ্বনি এনে ফেলা হয় বা স্বরধ্বনি উচ্চারণ করে ফেলা হয়। শব্দের আদিতে স্বরধ্বনির এই আবির্ভাবকে বলা হয় আদি স্বরাগম। যেমন আদি স্বরাগমের উদাহরণ, যেমন স্পৃহা আমরা উচ্চারণ করে থাকি অস্পৃহা। স্কুল হয়ে যাচ্ছে স্কুল। একই রকমভাবে
স্টেশন হয়ে যাচ্ছে স্টেশন। এখানে স্পৃহার আগে অস্পৃহাতে অয়ের উচ্চারণ কিন্তু অয়ের ধ্বনির আগমন ঘটছে, কিংবা স্কুলের উচ্চারণের ই ধ্বনির আগমন ঘটছে যখন সেটা আমরা স্কুল উচ্চারণ করছি। আবার স্টেশনের আগেও একই রকমভাবে ই ধ্বনির আগমন ঘটছে এবং তার ফলে সেটা হয়ে যাচ্ছে স্টেশন। মধ্য স্বরাগম, যাকে বলা হচ্ছে বিপ্রকর্ষ বা স্বরভক্তিও বলা হচ্ছে। যেমন উচ্চারণের সুবিধার জন্য অথবা ছন্দের প্রয়োজনে যুক্ত ব্যঞ্জনকে ভেঙে অনেক সময় তার মধ্যে স্বরধ্বনি নিয়ে আসা হয়। এই যুক্ত ব্যঞ্জন ভেঙে তার মধ্যে স্বরধ্বনি নিয়ে আসার যে এই রীতিকে স্বরভক্তি বা বিপ্রকর্ষ বা মধ্য স্বরাগমও বলে। ভক্তি কথাটির একটি অর্থ পৃথকীকরণ। স্বরধ্বনির সাহায্যে যুক্ত ব্যঞ্জনকে পৃথক করা হয় বলে এর নাম কিন্তু স্বরভক্তি। আর বিপ্রকর্ষ কথাটির অর্থ হল ব্যবধান। স্বরধ্বনির সাহায্যে দুটি ব্যঞ্জনের মধ্যে ব্যবধানের সৃষ্টি করা হয় বলে একে বিপ্রকর্ষ বলা হয়। যেমন রত্ন, রত্ন শব্দটির উচ্চারণ আমরা করে থাকি অনেক সময় রতন। এই রত্ন এবং রতনের মধ্যে কিন্তু আমরা দেখছি যে অতিরিক্ত একটা অয়ের আগমন ঘটছে, যুক্ত ব্যঞ্জন ভেঙে গিয়ে অধ্বনির আগমন ঘটছে। একই রকমভাবে ভক্তি হয়ে যাচ্ছে ভক্তি, ভকতি, শক্তি হয়ে যায় শক্তি, গ্লাস হয়ে যাবে একই রকমভাবে গেলাস। এবারে আমরা অন্তঃস্বরাগম নিয়ে আলোচনা করব। অন্তঃস্বরাগম কি না, শব্দের একই রকমভাবে শব্দের আদিতে কিংবা মধ্যে যেমন স্বরধ্বনির আগমন ঘটে, তেমনি কখনো কখনো শব্দের শেষেও কিন্তু স্বরধ্বনির আগমন হয়ে থাকে। একে বলা হয় অন্তঃস্বরাগম। যেমন ব্রেঞ্চ হয়ে যাচ্ছে ব্রেঞ্চি। এই ব্রেঞ্চি শব্দের মধ্যে কিন্তু অতিরিক্ত শব্দের শেষে অতিরিক্ত ই ধ্বনির আগমন ঘটছে। একই রকমভাবে দিশ হয়ে যাচ্ছে দিশা। এক্ষেত্রেও দেখছি দিশা শব্দটির শেষে আয়ের আগমন ঘটছে। এছাড়াও রয়েছে অপিনিহিতি। অপিনিহিতি কি, শব্দ মধ্যস্থ ই বা উ এর স্থানান্তরের ফলে যে এক রকমের অপিনিহিতি হয়। যেমন করিয়া হয়ে যাচ্ছে কইরা। তার কথার পরে আলোচনা করব আমরা। এছাড়াও শব্দ মধ্যে জ ফালা যুক্ত ব্যঞ্জন ঞ জ বা যুক্তক্ষ থাকলে তার আগে একটি ই স্বর আগমন হয়। এই প্রক্রিয়াকেও অপিনিহিতি বলা হয়। এটিও আসলে এক ধরনের মধ্য স্বরাগম। এই গেল স্বরাগম। স্বরধ্বনির অবস্থান অনুযায়ী স্বরগমকে তিনটি শ্রেণীতে ভাগ করা হয়ে থাকে। একই রকমভাবে ব্যঞ্জন ধ্বনিতেও কিন্তু এইভাবে শব্দ মধ্যে ব্যঞ্জন ধ্বনিরও কিন্তু এইভাবে আগমন ঘটতে পারে। শব্দের আদিতে ব্যঞ্জন ধ্বনি যোগ হলে তাকে আদি ব্যঞ্জনাগম বলা হয়। তবে বাংলা শব্দের আদিতে যে কোনো ব্যঞ্জনের আগমন হয় না। সাধারণত র এর আগমন হয়ে থাকে এবং এই র এরও আগমন হয় শুধুমাত্র সেই শব্দের গোড়ায় যে শব্দের আদিতে স্বরধ্বনি আছে।
যেমন রিজু হয়ে যাচ্ছে রুজু। এখানে উ এর আগে র এর আগমন হয়েছে। একই রকমভাবে উপাধ্যায় শব্দ থেকে এসছে উপঝাও, ওঝা, এবং ওঝার থেকে আমরা পেয়েছি রোজা। অর্থাৎ উপাধ্যায় শব্দ থেকে রোজা শব্দটি এসছে। এখানেও কিন্তু র ধ্বনির আগমন ঘটেছে। অন্ত ব্যঞ্জনাগম। ডক্টর সুকুমার সেনের মতে অন্ত স্বরাগমের মতো অন্ত ব্যঞ্জনাগমও হতে পারে, অর্থাৎ শব্দের শেষে ব্যঞ্জন ধ্বনিরও আগমন হতে পারে। যেমন খোকা। খোকা শব্দ আমরা কিন্তু অনেক সময় বলে থাকি অনুকরণ একটি করে, খোকাকে খোকন। একই রকমভাবে বাবু শব্দ থেকে উচ্চারিত হয় বাবুন। এখানে খোকার থেকে খোকন বা বাবু থেকে বাবুন, এই শব্দগুলি শেষে কিন্তু ন ব্যঞ্জনের আগমন ঘটেছে। মধ্য ব্যঞ্জনাগম। শব্দের ধ্বনিগুলি উচ্চারণ করার সময় আমাদের জিহ্বা অসাবধানতাজনিত বা অসাবধানতাবশত দুটি ধ্বনির মাঝখানে কোনো অতিরিক্ত ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ করে ফেলে। যদি এরকমটি ঘটে, এই প্রক্রিয়াকে বলা হয় মধ্য ব্যঞ্জনাগম। এইভাবে যে অতিরিক্ত ধ্বনিটি শব্দের মাঝখানে উচ্চারিত হয়ে যায় তাকে শ্রুতির ধ্বনিও বলে। যেমন শৃগাল। শৃগাল শব্দটির থেকে এসছে শিয়াল, শিয়াল থেকে শিয়াল। এইভাবে শব্দের মধ্যে ব্যঞ্জনের আগমন হলে এবং সেই ব্যঞ্জনের নাম অনুসারে শ্রুতিরও কিন্তু নামকরণ করা হয়ে থাকে। যেমন অন্তস্তীয় ধ্বনির যদি আগমন হয় তাহলে তাকে বলা হয় অন্তস্তীয় শ্রুতি। ব ধ্বনির আগমন হলে ব শ্রুতি। দ ধ্বনির আগমন ঘটলে দ শ্রুতি। হ এর আগমন ঘটলে হ শ্রুতি বলা হয়। অন্তস্তীয় শ্রুতির একটি উদাহরণ যেমন মোদক থেকে এসছে মোয়া বা লৌহ থেকে নোয়া। এখানে কিন্তু অতিরিক্ত অন্তস্তীয় ধ্বনির আগমন ঘটছে। একই রকমভাবে ব শ্রুতির উদাহরণে বলা যেতে পারে যে তাম্র শব্দটি থেকে এসছে তাঁবা। এখানে কিন্তু অতিরিক্ত একটি ব ধ্বনির আগমন হয়েছে। দ শ্রুতির ক্ষেত্রে যেমন বানর শব্দটি থেকে এসছে বাঁদর। বানর থেকে বান্দর, বান্দর থেকে বাঁদর। এখানে কিন্তু অতিরিক্ত দ ধ্বনির আমরা আগমন লক্ষ্য করলাম। হ শ্রুতি যেমন বিপুলা থেকে বিহুলা। বিপুলা, বিউলা, তারপরে বিহুলা। এই যে বিপুলা শব্দটির থেকে যে নতুন শব্দটি আমরা পেলাম সে বিহুলা, সেখানে কিন্তু মাঝখানে একটি অতিরিক্ত হ ধ্বনির আগমন ঘটেছে। এই গেল ধ্বনির আগমন। ধ্বনির আগমন যেমন হতে পারে একই রকমভাবে কিন্তু ধ্বনির লোপও হতে পারে। তার দ্বিতীয় সূত্র হচ্ছে ধ্বনির লোপ। এই ধ্বনির লোপ আবার 3 রকম হতে পারে। যেমন আদি 2 রকম হতে পারে, যথা ব্যঞ্জন ধ্বনি, স্বরধ্বনির লোপ এবং ব্যঞ্জন ধ্বনির লোপ। স্বরধ্বনির লোপ আবার 3 রকম, যথা আদি স্বরলোপ, মধ্য স্বরলোপ, অন্ত স্বরলোপ। সাধারণত শব্দের আদি অক্ষরে শ্বাসাঘাত না থেকে যদি শব্দের মধ্যবর্তী অন্য কোনো অক্ষরে শ্বাসাঘাত থাকে তবে আদি স্বরধ্বনিটি গৌণ হয়ে ক্রমশ ক্ষীণ হয় এবং শেষে লুপ্ত হয়ে যায়। এই প্রক্রিয়াকে বলা হয় আদি স্বরলোপ। যেমন উদ্ধার শব্দটি থেকে এসছে উধার, তারপর হচ্ছে ধার, অর্থাৎ উদ্ধার শব্দটি থেকে কিন্তু আমরা ধার শব্দটি পেয়েছি। এখানে কিন্তু উ শব্দটি লোপ পেয়ে গেছে। একই রকমভাবে অলাবু থেকে এসছে লাউ, এখানেও অ ধ্বনি লুপ্ত হয়েছে। মধ্য স্বরলোপের উদাহরণ
যেমন গামোছা শব্দ থেকে এসছে গামছা, এখানে কিন্তু মাঝের ওকার লোপ পেয়ে গেছে। একই রকমভাবে সুবর্ণ থেকে এসছে স্বর্ণ, এখানেও উকার লোপ পেয়েছে। অন্তঃস্বরলোপের ক্ষেত্রে দেখি যে রাশি হয়ে যাচ্ছে রাস, এখানে ইকার লোপ। সন্ধ্যা হয়ে যাচ্ছে সাঁঝ, এখানে কিন্তু আয়ের লোপ পাচ্ছে। একই রকমভাবে ব্যঞ্জন ধ্বনিরও কিন্তু লোপ হতে পারে। এই ব্যঞ্জন ধ্বনির লোপ স্বরধ্বনির যেমন শব্দের আদি মধ্য এবং অন্তে যে কোনো স্থান থেকে লোপ পেতে পারে, ব্যঞ্জন ধ্বনি কিন্তু তেমন লোপ পায় না। আদি ও অন্ত অবস্থান থেকে ব্যঞ্জন লোপের নিদর্শন নেই বললেই চলে। শব্দের আদিতে শুধু রয়ের ধ্বনির লোপের নিদর্শন পাওয়া যায়। এটিও উত্তরবঙ্গের ভাষাতেই লক্ষ্য করা যায়। যেমন আমের রস হয়ে যাচ্ছে রামের রস। সমাক্ষর লোপ, অনেক সময় দুটি সমধ্বনির অথবা দুটি সমধ্বন্যাত্মক অক্ষর পাশাপাশি থাকলে তাদের একটি লুপ্ত হয়ে যায়। ধ্বনি পরিবর্তনের এই রীতিটিকে বলা হচ্ছে সমাক্ষর লোপ। যেমন বড় দাদা হয়ে যাচ্ছে বড়দা, বড় দিদি হয়ে যাচ্ছে বড়দি, অর্থাৎ দুটি দয়ের মধ্যে একটি দ কিন্তু এখানে লোপ পেয়ে যাচ্ছে। ধ্বনির রূপান্তর, তৃতীয় সূত্র যেটা, সেটি হচ্ছে ধ্বনির রূপান্তর। ধ্বনির যখন লোপ পায় না তখন নতুন ধ্বনির যখন লোপ পায় না বা নতুন কোনো ধ্বনির আগমন হয় না, যখন একটি ধ্বনি পরিবর্তিত হয়ে অন্য ধ্বনির রূপ লাভ করে তখন তাকে বলা হয় ধ্বনির রূপান্তর। স্বর ও ব্যঞ্জন ধ্বনির উভয় ধ্বনির কিন্তু রূপান্তর হয়। স্বরধ্বনির রূপান্তর প্রধান প্রক্রিয়া হল অভিশ্রুতি, স্বরসঙ্গতি ইত্যাদি। ব্যঞ্জন ধ্বনির রূপান্তর বহু বিচিত্র প্রক্রিয়া। তাদের মধ্যে প্রধান হল সমীভবন এবং বিষমীভবন ইত্যাদি। ধ্বনির রূপান্তরের অন্যতম একটি কারণ হচ্ছে অভিশ্রুতি। অভিশ্রুতি স্বরধ্বনির বিপর্যয় বা অপরিণতির ফলে ই বা উ ধ্বনির যে স্থানচ্যুতি এবং তা অপর স্বরের প্রভাবে মিলিত হয়ে নবরূপ লাভ করলে তাকে বলা হচ্ছে অভিশ্রুতি। অভিশ্রুতি অপরিণতির পরের স্তর, এবং এটি একটি পশ্চিমবাংলার আদর্শ চলিত ও রাঢ়ী ভাষার কিন্তু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। যেমন আজই হয়ে যাচ্ছে আইজ, আইজ থেকে আমরা পাচ্ছি আজ। রাখিয়া রাইখা রেখে, শুনিয়া শুইনা শুনে, এইভাবে কিন্তু এই উদাহরণগুলি কিন্তু অভিশ্রুতির। এবং অভিশ্রুতি ছাড়াও রয়েছে সমীভবন। সমীভবন আসলে ব্যঞ্জন সঙ্গতিরই অপর রূপ। শব্দের মধ্যে পাশাপাশি দুটি পৃথক ব্যঞ্জন একটি অন্যটিকে প্রভাবিত করে একই বা প্রায় একই ব্যঞ্জনে রূপান্তরিত হয়, তখন তাকে বা সেই প্রক্রিয়াকে বলা হয় ব্যঞ্জন সঙ্গতি বা সমীভবন বা সমীকরণ। এই সমীভবন বাংলায় 3 রকমভাবে ঘটতে পারে। প্রগত, পরাগত এবং অনন্য। প্রগত
অর্থাৎ পূর্বের ধ্বনির প্রভাবে পরের ধ্বনির সাম্য লাভ করার। যেমন পদ্ম হয়ে যাচ্ছে পদ্ম, অশ্ব হয়ে যাচ্ছে অশ্ব, পক্ক প কয় ব পক্ক হয়ে যাচ্ছে প কয় ক পক্ক। পরাগত অর্থাৎ পরের ব্যঞ্জনের সঙ্গে পূর্বের ব্যঞ্জন সঙ্গতি। যেমন কর্ম হয়ে যাচ্ছে কম্ম, দুর্গা হয়ে যাচ্ছে দুর্গা। পরের ব্যঞ্জনধ্বনি ময়ের প্রভাবে কিন্তু আরেকটি ময়ধ্বনির এখানে আগমন ঘটছে। কিংবা দুর্গা শব্দটির পরের দয়ের প্রভাবে এখানে আরেকটি দ ধ্বনির আগমন ঘটছে। এবং অন্যান্য বা যেগুলোকে বলা হচ্ছে পরস্পরের প্রভাবে পরস্পরও কিন্তু ধ্বনি পরিবর্তন হতে পারে। যেমন চারটি হয়ে যাচ্ছে চারডি, মহোৎসব হয়ে যাচ্ছে মৎসব। নাসিক্যী ভবন, কোনো নাসিক্য ব্যঞ্জন যদি ক্ষীণ হতে হতে ক্রমশ লোপ পায় এবং তার রেশ স্বরূপ পূর্ববর্তী স্বরটিকে আনুনাসিক করে তোলে, তবে তাকে বলা হয় নাসিক্য ভবন। যেমন অঙ্ক হয়ে যাচ্ছে আঁক, সন্ধ্যা হয়ে যাচ্ছে সাঁঝ। সংকোচন, উচ্চারণের দ্রুততার জন্য অনেক সময় উচ্চারণ প্রয়াস আরও সহজ করার জন্য অনেক সময় আমরা কোনো শব্দের সবকটি ধ্বনি স্পষ্ট উচ্চারণ না করে কতগুলি ধ্বনি মিলিয়ে একটি সংক্ষিপ্ত রূপ উচ্চারণ করি, একে বলা হয় ধ্বনি সংকোচন। যেমন বৈবাহিক থেকে এসছে বেয়াই, যাহা ইচ্ছা তাই থেকে উচ্চারিত হয় যা ইচ্ছা তাই, যাচ্ছে তাই। সংকোচন যেমন হতে পারে তেমনি আবার এর প্রসারণ হতে পারে। শব্দের নির্দিষ্ট সংখ্যক ধ্বনিকে বাড়িয়ে উচ্চারণ করার নাম হচ্ছে ধ্বনির প্রসারণ। যেমন পেরা শব্দটি থেকে এসছে পেয়ারা, আবার পর্যঙ্ক শব্দটি থেকে এসছে পরিজঙ্ক। ধ্বনি পরিবর্তনের সূত্রের সর্বশেষ বা চতুর্থ সূত্রটি হল স্থানান্তর বা বিপর্যাস। শব্দের কাছাকাছি অবস্থিত দুটি ধ্বনি যদি নিজেদের মধ্যে স্থান বিনিময় করে তবে সেই পরিবর্তনকে বিপর্যাস বলে। যেমন বাক্স হয়ে যাচ্ছে বাস্ক, রিক্সা হয়ে যাচ্ছে রিস্কা। সাদৃশ্য, মনে রাখার সুবিধার জন্য বা উচ্চারণ বৈষম্য হ্রাস করার জন্য যখন আমরা কোনো ধ্বনি বা রূপ বা অর্থকে অন্য কোনো শব্দের সঙ্গে মিলিয়ে তার সাদৃশ্যে শব্দের পরিবর্তন করে নেই বা একটি কোনো শব্দের সঙ্গে মিলিয়ে আমরা অনুরূপ কোনো নতুন শব্দ সৃষ্টি করে নেই, তাকে বলা হচ্ছে সাদৃশ্য। যেমন টাকার কুবির শব্দটির থেকে এসছে টাকার কুমির। বিমিশ্রণের কারণেও ধ্বনি পরিবর্তন ঘটতে পারে। যদি একটি শব্দ উচ্চারণ করতে গিয়ে আরেকটি শব্দের কথা মনে পড়ে তখন মূল শব্দটির কিছু অংশ বাদ দিয়ে মনে আসা শব্দটির কিছু অংশ যোগ করে একটি নতুন শব্দ সৃষ্টি করি। এই প্রক্রিয়াকে বলা হচ্ছে বিমিশ্রণ প্রক্রিয়া। যেমন পর্তুগিজ আনানস শব্দের নস বাদ বাংলায় বাদ দিয়ে বাংলায় রস শব্দ যোগ করে তৈরি হয় আনানস। আবার বলছি, পর্তুগিজ আনানস শব্দের নস বাদ দিয়ে বাংলা রস শব্দ যোগ করে তৈরি হয় আনারস। ধ্বনির পরিবর্তনের অপর সূত্র হচ্ছে বা স্থানান্তর বা বিপর্যাসের আরেকটি কারণ হচ্ছে জোর কলম। জোর কলম হচ্ছে একটি শব্দ
বা তার অংশবিশেষের সঙ্গে আরেকটি শব্দ বা তার অংশবিশেষ যোগ করে যদি শব্দ সৃষ্টি করা হয় বা করা যায় তাকে বলা হচ্ছে জোড় কলম শব্দ। যেমন ধোঁয়া শব্দটির সঙ্গে কুয়াশা শব্দটি যোগ করে তৈরি করা হচ্ছে ধোঁয়াশা। একই রকমভাবে ঝট যুক্ত তড়িৎ হয়ে যাচ্ছে ঝটিৎ। সংকর শব্দ। বিভিন্ন ভাষার উপাদান যোগ করে যদি একটি নতুন শব্দ তৈরি করা হয় তবে তাকে বলা হয় সংকর শব্দ। যেমন ইংরেজি মাস্টার এবং বাংলা ই প্রত্যয় যোগে নতুন শব্দ হবে মাস্টারি। লোকনিযুক্তি ধ্বনি পরিবর্তনের অপর একটি উল্লেখযোগ্য সূত্র। যেমন জনসাধারণের জ্ঞান বিশ্বাস অনুসারে যদি নির্ণীত ব্যুৎপত্তির ওপর নির্ভর করে যদি কোনো ধ্বনি পরিবর্তন হয় তবে তাকে বলা হয় লোকনিযুক্তি। যেমন আর্ম চেয়ার হয়ে যাচ্ছে আরাম চেয়ার। এই মুখ্য সূত্রগুলি ছাড়াও ধ্বনি পরিবর্তনের আরও কিছু সূত্র রয়েছে। আলোচ্য অংশে সংক্ষিপ্ত পরিসরে তা বিশ্লেষণ করা সম্ভব হলো না, কিন্তু এরকম অসংখ্য সূত্রের প্রতিনিয়ত ধ্বনি পরিবর্তিত হয়ে চলেছে। ভাষা মানুষের সহজাত একটি বিষয় এবং মানুষ পরিবর্তনশীল বলেই তার ভাষাও প্রতিনিয়ত বদলাচ্ছে বা বদলে যাচ্ছে। হয়তো সবসময় এই পরিবর্তন সূত্র বা নিয়মের অপেক্ষা রাখে না। আজকে এই পর্যন্তই। পরের ক্লাসে শব্দার্থ পরিবর্তন এর কারণ এবং ধারাগুলি নিয়ে আলোচনা করা যেতে পারে।